আমার প্রাণপ্রিয় দর্শকেরা, ঈদ মোবারক। এই ঈদে হইচই আমাদের জন্য নিয়ে এসেছে জনপ্রিয় অভিনয় শিল্পী মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া। সিরিজটি অনেকটা কমেডি ধাঁচের, আর এখানে একজন মেইন লিড নায়ক থাকলেও নায়িকা কিন্তু আছে ৮ জন। চলুন জেনে আসি আমরা একজন নায়কের বিপরীতে কেন ৮ জন নায়িকা লাগলো সেই কাহিনীটা। আর ঈদ উপলক্ষে ভিডিও শেষে থাকছে আপনাদের জন্য একটা কুইজ। সেই কুইজের উত্তরদাতাদের মধ্য থেকে সেরা ৪ জনের প্রত্যেকে পেয়ে যাবে ৫০০ টাকা করে ঈদ উপহার। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নাম তার আলী আব্বাস, পেশায় ট্রাক চালক। আব্বাস অর্থ সিংহ। আব্বাস নিজেও অবশ্য সিংহ রাশির জাতক। সে মনে করে তার জীবনে ৮ সংখ্যাটা অশুভ, তবে গুনে গুনে সেই লোকটি করে বসে ৮টি বিয়ে। আসলে ট্রাক চালক হওয়ায় প্রায়ই তাকে থাকতে হতো বাইরে বাইরে, ঘুরে বেড়াতে হতো এক জেলা থেকে অন্য জেলায়। এই সুযোগ নিয়েই বিভিন্ন পরিস্থিতিতে ৮টি বিয়ে করে ফেলতে হয় তাকে। এবার আমরা তার বিভিন্ন বিয়ের প্রেক্ষাপট এবং কিভাবে সে এতগুলো স্ত্রী ম্যানেজ করত সেসব ঘটনা একে একে দেখব। প্রথমে আমরা আব্বাস এবং তার হেল্পার সেলিমকে দেখি একটা ট্রাক নিয়ে পালিয়ে যাচ্ছে। তাদের পেছনে একদল লোক ধাওয়া করছে। আসলে ট্রাকে করে সে নিয়ে আসছিল মোসাম্মদ সুন্দরী খাতুন নামের মিথুন রাশির জাতিকা এক কিশোরী মেয়েকে, যার বাবা ছিল একজন লাঠিয়াল, যে স্থানীয় হোসেন চেয়ারম্যানের হয়ে কাজ করত। তার লাঠিয়াল বাবার এরকম মারামারি কাটাকাটি দেখে তার মা একসময় বীতশ্রদ্ধ হয়ে পড়ে। তারপর একদিন এক ভারতীয় গরু চোরাচালানকারীর হাত ধরে পালিয়ে যায় সে ওপার বাংলায়। এখন তার মা শিলিগুড়িতে থাকে। সুন্দরী এখানে দাদির কাছে মানুষ হয়। এতিম মেয়েটিকে বিয়ে করার লোভে স্থানীয় হোসেন চেয়ারম্যান টাকা পয়সা দিয়ে তাদেরকে দেখে শুনে রাখে। সুন্দরীর শখ ছিল টিকটক ভিডিও করার। সেই টিকটক ভিডিও করার সুবাদেই তার সঙ্গে পরিচয় হয় আব্বাস ড্রাইভারের। সুন্দরীর রূপ দেখে আব্বাসও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বাড়ি থেকে ভাগিয়ে আনে। তাদের পেছনে যে লোকগুলো ধাওয়া করে আসছিল তারা মূলত সেই হোসেন চেয়ারম্যানেরই লোক। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আব্বাস ড্রাইভার ঠিকই তাদেরকে ফাঁকি দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। হোসেন চেয়ারম্যান আব্বাসকে না পেয়ে রাগে উন্মাতাল হয়ে পড়ে। তবে আব্বাস সুন্দরীকে জানিয়ে দেয় সে তাকে পালাতে সাহায্য করলেও বিয়ে করতে পারবে না। কিন্তু কেন বিয়ে করতে পারবে না সে ব্যাপারেও সে কোনো কিছু বলে না। ফলে সুন্দরী একসময় রাগ করে ট্রাক থেকে নেমে যায়। কিন্তু সুন্দরীর হাসি দেখলেই মন গলে যেত আব্বাসের। ফলে সে আবারও সুন্দরীকে ট্রাকে তুলে নেয়। আব্বাস সুন্দরীকে নিয়ে চলে যায় খরগুন মিয়ার হোটেলে। তিনি বাটা মশলা দিয়ে চমৎকার গরুর মাংস রান্না করতেন। তার রান্না খুব মজা করে খায় সুন্দরী। কথায় কথায় সুন্দরীর সাথে খরগুন চাচার খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়ে যায়। খরগুন চাচার বউ বিয়ের মাত্র ৩ দিনের মাথায় নৌকাডুবিতে মারা গিয়েছিল। সুন্দরীর প্রতি কেমন যেন তার একটা পিতৃস্নেহ জন্ম নেয়। সুন্দরীর আব্বাসের প্রতি ভালোবাসার কথা শুনে এবং তার আর কোনো থাকার জায়গা নাই জানতে পেরে অনেকটা জোর করেই কাজী ডেকে বিয়ে পড়ানোর ব্যবস্থা করে খরগুন চাচা। এর মধ্যে অবশ্য এক পারভার্ট লোক গোপনে সুন্দরীর ছবি তুলতে গেলে তাকে বকাঝকা করে তাড়িয়ে দেয় আব্বাস। সন্ধ্যায় কাজী এলেই শুরুতে গাইগুই করলেও পরে কবুল বলে দেয় আব্বাস। কারণ ওই যে আব্বাস সুন্দরীর হাসি দেখলে আর মাথা ঠিক রাখতে পারত না। বিয়ের পর সবাই নাচে গানে মেতে ওঠে। সুন্দরী হেল্পার সেলিমকে দিয়ে তাদের অনেকগুলো কাপল ছবি তোলায়, কিন্তু প্রতিটি ছবিতেই কৌশলে মুখ লুকিয়ে ফেলে আব্বাস। আসলে কেন আব্বাসের এত লুকোচুরি? কারণ সুন্দরী আব্বাসের অষ্টম স্ত্রী। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, একটি নয় দুইটি নয়, সুন্দরীকে বিয়ে করার আগে ৭টি বিয়ে করেছে আব্বাস। তবে আব্বাস আবার খুব রাশিফলে বিশ্বাস করে। এক জ্যোতিষী তাকে বলেছিল যে তার জন্য অশুভ সংখ্যা হলো ৮। তাই আব্বাস ৭টি বিয়ে করার পর থেমে যেতে চেয়েছিল, কিন্তু সুন্দরীর সৌন্দর্য তাকে অষ্টম বিয়ে করতে বাধ্য করে। আব্বাসের সুন্দরীর বাসর হয় তাদের ট্রাকের ছাদে, যেটা সুন্দর করে সাজিয়ে রেখেছিল হেল্পার সেলিম। এদিকে সুন্দরীকে না পেয়ে তার দাদি আর দাদির গরুকে আটকে রাখে হোসেন চেয়ারম্যান। দাদি অবশ্য সব দোষ দেয় টিকটকের। হোসেন চেয়ারম্যান মোবাইল না কিনে দিলে সুন্দরী টিকটকও করতে পারতো না, আর আব্বাস ড্রাইভারের সাথে প্রেমও হতো না। সুন্দরীর দাদির আবার ছিল মেমোরি লসের সমস্যা, তাই তাকে আর না ঘাটিয়ে ছেড়ে দেয় হোসেন চেয়ারম্যান। বিয়ে তো হলো, এবার সুন্দরীকে রাখার একটা ব্যবস্থা করতে হবে আব্বাসের। সে সুন্দরীকে বোঝায় যেহেতু সে ট্রাক ড্রাইভার, তাই মাঝে মাঝে ট্রিপ নিয়ে ১ মাস ২ মাস তাকে বিভিন্ন জেলায় জেলায় ঘুরতে হয়। তাই আপাতত সুন্দরীকে সে মাতৃছায়া কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র নামের একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেয়। সেখানে ৩ মাস সেলাইয়ের ট্রেনিং নিয়ে
একসময় সুন্দরীকে চাকরি করার ব্যবস্থা করে দেবে তারা। আব্বাস সুন্দরীকে সেখানে ভর্তি করিয়ে 2 মাস পর বাসা ভাড়া করে তাকে কাছে নিয়ে যাবে কথা দিয়ে সেখান থেকে চলে যায়। সেই গ্রামে থাকতো আব্বাসের আরেক স্ত্রী, যার নাম ছিল নূরজাহান। নূরজাহানের সঙ্গে দেখা করার জন্য পায়জামা পাঞ্জাবি পরে চোখে সুরমা লাগিয়ে রেডি হয় আব্বাস। কারণ তুলা রাশির জাতিকা এই নূরজাহান ছিল খুবই ধর্মপরায়ণ মহিলা। মূলত সে ছিল আব্বাসের ওস্তাদের মেয়ে। ওস্তাদ একটি শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যাবার পর নূরজাহান আব্বাসকে বিয়ের প্রপোজাল দেয়। নূরজাহান নিজেও ছিল স্বাবলম্বী, সে দারুণ সেলাইয়ের কাজ করত। আশেপাশের গ্রামের মেয়েদের নিয়ে নিজেই দাঁড় করিয়েছিল একটা সেলাইয়ের ব্যবসা। তাই নূরজাহানকে বিয়ে করতে কোনো আপত্তি করেনি আব্বাস। বড় রুই মাছ নিয়ে নূরজাহানের কাছে যায় আব্বাস। সেখানে গিয়ে সে জানতে পারে নূরজাহান গর্ভবতী। শুনে খুবই খুশি হয় সে, কিন্তু তার সমস্ত খুশি আতঙ্কে পরিণত হয় যখন সে জানতে পারে নূরজাহান সেই মাতৃছায়া কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্রতে সেলাই প্রশিক্ষক হিসাবে চাকরি নিয়েছে। অনেকটা খাবার গলায় আটকে যাওয়ার মতো অবস্থা। তবে আব্বাস অনেক চেষ্টা করে যাতে ব্যবসা রেখে সে চাকরিতে যোগ না দেয়, কিন্তু নূরজাহান ব্যবসার পাশাপাশি সেখানে সেলাই প্রশিক্ষক হিসাবে কাজ করতে চায়। এদিকে নূরজাহানের বোন ফুলজাহানের সাথে আব্বাসের হেল্পার সেলিমের একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। ফুলজাহানকে আবার আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে জানতে পেরে সেলিম আব্বাসের কাছে ফুলজাহানকে বিয়ের প্রস্তাব দেয়। আব্বাস সাথে সাথে বেশ রেগে যায় এবং সাফ সাফ জানিয়ে দেয় যে হেল্পার হয়ে ড্রাইভারের ভাইরা ভাই হওয়ার স্বপ্ন না দেখতে। যদিও ফুলজাহানকে যারা দেখতে এসেছিল তারা জানায় পাত্র অনেক বড়লোক হলেও আগে একবার বিয়ে হয়েছিল। একথা শুনেই নূরজাহান অনেক উত্তেজিত হয়ে পড়ে আর আব্বাস ঘটকদের বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু একাধিক বিয়ের প্রতি নূরজাহানের রাগ দেখে আব্বাস ভয়ে বিচলিত হয়ে পড়ে। সে পরদিন সকালে নামাজ পড়ে নূরজাহানের সাথে, আর নামাজ শেষে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে, পথ চলতে চলতে আমাদের অনেক সময়ই ভুল হয়। নূরজাহান যদি কখনো আব্বাসের নামে উল্টাপাল্টা কোনো কথা শুনে তাহলে যেন ভুল না বুঝে। নূরজাহান অবশ্য আব্বাসকে অনেক বিশ্বাস করত, তাই তার কথার অন্য কোনো মিনিং খোঁজে না। সেদিন আব্বাস চলে যাবার সময় নূরজাহানকে মাতৃছায়া কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের সামনে নামিয়ে দেয়, কিন্তু আগের দিনের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য হেল্পার সেলিম উস্কাতে থাকে এই বলে যে নূরজাহানের উচিত হবে আব্বাসকে ভেতরে নিয়ে একটু ঘুরিয়ে দেখানো। ফলে অনেকটা জোর করেই নূরজাহান আব্বাসকে ভেতরে নিয়ে যায় প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে দেখা করাতে। আব্বাস অনেক ভয়ে ভয়ে পা ফেলছিল সেখানে, কারণ একদিন আগেই সে সেই প্রিন্সিপালের সামনে গিয়ে সুন্দরীকে ভর্তি করে এসেছিল। কিন্তু পর মালির ঘাড়ের মতো তাদের প্রথম দেখাই হয় কলপারে পানি নিতে আসা সুন্দরী খাতুনের সঙ্গে। এক কথা দু কথায় নূরজাহান জানতে পারে আজকে প্রিন্সিপাল ম্যাডাম ছুটিতে, আর তখনই সুন্দরীর চোখ পড়ে আব্বাসের উপর। সে পিলে চমকে যায়, তবে সুন্দরী কোনো রিয়াক্ট না করে সালাম দেয় আব্বাসকে। আব্বাস এই যাত্রায় বেঁচে যায়। এদিকে হোসেন চেয়ারম্যানের লোকেরা সুন্দরীর ছবি দেখিয়ে আশেপাশের সব ট্রাক ড্রাইভারের কাছে জানতে চায় এই মেয়েটিকে দেখেছে কিনা। খরগুন চাচার গরুর মাংসের দোকানে যে লোকটি সুন্দরীর ছবি তুলে আব্বাসের কাছে ঝাড়ি খেয়েছিল সে ছবি দেখে চিনতে পারে। তার কাছ থেকে ঠিকানা নিয়ে হোসেন চেয়ারম্যান দলবল নিয়ে যায় খরগুন চাচার মাংসের দোকানে। চাচা যেহেতু সুন্দরীর উকিল বাবা ছিল, তাই প্রায়ই কিন্তু সুন্দরী মোবাইলে চাচার কাছে ফোন করে খোঁজ খবর নিত। তবে খরগুন চাচার মোবাইল খিচুড়ির হাঁড়িতে পড়ে নষ্ট হয়ে যাওয়ায় সেখানে কারো নাম্বার দেখা যায় না। হোসেন চেয়ারম্যান কৌশলে খরগুন চাচার কাছ থেকে ট্রাক ড্রাইভার আব্বাস আর সুন্দরীর কথা বের করে। তবে খরগুন চাচা সুন্দরী বর্তমানে কোথায় আছে তা বলতে পারে না। তার কাছ থেকে কথা বের করার জন্য হোসেন চেয়ারম্যান তাকে উঠিয়ে নিয়ে যায়। হাজার হোক, খরগুন চাচা সুন্দরীর উকিল ড্যাডি, আর হোসেন চেয়ারম্যান নিজেকে দাবি করে সুন্দরীর সুগার ড্যাডি হিসাবে। এবার আমরা কন্যা রাশির জাতিকা জয়গুনের সঙ্গে পরিচিত হব, এবং সেও ছিল এই ট্রাক ড্রাইভার আলী আব্বাসের স্ত্রী। জয়গুনের সবুর নামের একটি সন্তান হয়েছিল, যে মাত্র 2 দিন বয়সে মারা যায়। এরপর থেকে মা হবার আশায় ব্যাকুল হয়ে আছে সে। পেশায় তিনি ছিলেন গ্রামের একজন স্বাস্থ্যকর্মী। শিশুদেরকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। জয়গুনের বাবা ছিল একজন বাউল। জয়গুন বাড়িতে এলে সবসময় তার 2 দিন বয়সী ছেলের কান্না শুনতে পায়। তার বাবাকে কান্না থামাতে বললে সে একটা কোলবালিশকে আদর করতে থাকে। আসলে জয়গুন বিকেল হলেই তার মধ্যে হ্যালুসিনেশন হওয়া শুরু করে। সে ভাবতে থাকে তার সন্তান সবুর এখনো বেঁচে আছে, আর তার পিতাও অভিনয় করতে থাকে মেয়েকে ভালো বোধ করানোর জন্য। এদিকে আব্বাসকে ভিডিও কল করে সুন্দরী। ইতিমধ্যে সুন্দরী বুঝতে পেরেছে যে নূরজাহান আব্বাসের স্ত্রী, তবে এতে তার কোনো সমস্যা নেই, কারণ আব্বাস তাকে যেন এক জেলখানা থেকে বের করে এনেছে। তা না হলে তাকে বিয়ে বসতে হতো হোসেন চেয়ারম্যানের সাথে। আপাতত আব্বাস তাকে 50% ভালোবাসলেই হবে। আব্বাস যেন হাঁপ ছেড়ে বাঁচে। আরেকটু হলেই নূরজাহানের কাছে সে ধরা পড়ে যেত। সুন্দরীর এরকম মেনে নেয়া
তাকে ভীষণ সমস্যার হাত থেকে বাঁচিয়ে দেয়। এরই মধ্যে এক দম্পতি একটা ছোট বাচ্চা নিয়ে আব্বাসের ট্রাকে করে কুমারখালী পর্যন্ত লিফট নিতে চায়। আব্বাস তাকে নিতে না চাইলেও তার হেল্পার সেলিম যাত্রীদের কাছ থেকে 1000 টাকা নিয়ে তাদেরকে ট্রাকে উঠায়। কিন্তু ট্রাকে উঠেই স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দেয়। সম্ভবত তারা কোনো অফিস থেকে বড় ধরনের ঘাপলা করে অনেক টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু স্বামীটার উড়নচণ্ডী স্বভাবের কারণে সব টাকা শেষ হয়ে গেছে। উল্টো এখন তাদের পেছন তাড়া করছে পুলিশ। তাদের ঝগড়ার এক পর্যায়ে গালাগালি থেকে শুরু করে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। তখন আব্বাস রাগে তাদেরকে ট্রাকের কেবিন থেকে বের করে পেছনে মালের সাথে গিয়ে বসতে বলে। তবে ট্রাকের পেছনে বসেও স্বামী স্ত্রী থামে না। তারা বাচ্চাটাকে একপাশে রেখে নিজেদের মধ্যে হাতাহাতি অব্যাহত রাখে। আব্বাস ট্রাক চালাচ্ছিল, তাই এসবের কিছুই সে খেয়াল করেনি। চা খেতে নামলে লোকজনের কাছ থেকে জানতে পারে তারা যেই রাস্তা দিয়ে এসেছে সেখানে নাকি এক নারী আর পুরুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। সবুজ শাড়ি পরা নারীটার অবস্থা গুরুতর। সেলিম দ্রুত ট্রাকের পেছনে গিয়ে দেখে শুধু বাচ্চাটা শুয়ে আছে, আর কেউ নেই। আব্বাসের বুঝতে বাকি থাকে না যে ওই স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে নির্ঘাত ট্রাক থেকে পড়ে গেছে। তারা দ্রুত ট্রাক নিয়ে হাসপাতালে যায়। দূর থেকে দেখতে পায় দুজনের ডেড বডি, অর্থাৎ ছোট্ট বাচ্চাটির পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকলো না। সেলিম যদিও বাচ্চাটিকে রেখে আব্বাসকে পালিয়ে আসতে বলেছিল, কিন্তু আব্বাস বাচ্চাটিকে কোলে তুলে নেয়। আব্বাস বাচ্চাটিকে নিয়ে যায় তার স্ত্রী জয়গুনের কাছে। রাতের বেলা জয়গুন সবুর ভেবে বাচ্চাটিকে পেয়ে খুব খুশি হয়ে যায়। আব্বাস গোপনে সব কথা জয়গুনের বাবাকে বলে, কিন্তু সে ব্যাপারটা মেনে নিতে পারে না। এতদিন কোলবালিশকে বাচ্চা বানিয়ে সে জয়গুনের মানসিক সমস্যাকে ট্যাকেল দিলেও এভাবে একটি জ্যান্ত বাচ্চা তার কাছে দিয়ে ধোকা না দিতে আদেশ দেয় সে আব্বাসকে। জয়গুনের মানসিক সমস্যা শুরু হতো সন্ধ্যার দিকে। সকালে সে হয়ে যেত সম্পূর্ণ স্বাভাবিক। তাই সকাল হবার আগেই বাচ্চাটিকে সরিয়ে ফেলে জয়গুনের বাবা। বরং আব্বাস তখন অবাক হয়ে যায় বিছানা খালি দেখে। তবে জয়গুন সকালে উল্টো আব্বাসকে বোঝায় যে সবুর মারা গেছে, সবুরকে খুঁজে লাভ নেই। জয়গুন ফিল্ড ভিজিটে যাবার পর আব্বাস জয়গুনের বাবার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে চলে যায়। কিন্তু জয়গুন ফিরে আসার পর আবার তার মৃত সন্তান সবুরকে খোঁজা শুরু করে। এবার তার বাবা আর অভিনয় না করে বলে দেয় যে সবুর বেঁচে নেই। তখনই জয়গুন বিছানায় খুঁজে পায় আব্বাসের রেখে যাওয়া ফিডার। তার ভেতরে আরও কনফিউশন তৈরি হয়। সে বুঝতে পারে আব্বাস আসলেও কোনো বাচ্চা নিয়ে এসেছিল আগের দিন রাতে। আব্বাসের বয়স যখন 8 মাস তখন তার মা মারা যায়। তার বাবা নিজেও ছিল একজন ট্রাক ড্রাইভার। আব্বাসকে নিয়ে ট্রাকে ট্রাকে ঘুরে বেড়াতেন বিভিন্ন জেলায়। কিন্তু একদিন অ্যাক্সিডেন্ট করে মারা যান তিনি। ট্রাকের ধ্বংসস্তূপ থেকে আব্বাসকে বের করে নিয়েছিল এক মুরব্বি, যাকে আব্বাস নানা বলে ডাকত। তার কাছেই বড় হয়েছে সে। আজ সেই আব্বাস আরেকজন এতিম ছেলেকে কোলে নিয়ে ট্রাকে করে যাচ্ছে। এর মধ্যে সুন্দরী আরেকবার ফোন দিলে বাচ্চার কান্না শুনে সন্দেহ করে বসে যে আব্বাসের আরও কোনো সংসার আছে কিনা। তবে আপাতত কান্নাটাকে রেডিওর শিশুদের নাটকের শব্দ বলে এড়িয়ে যায় আব্বাস। এর মধ্যে পুলিশ আটকায় তাদের ট্রাক। তাদেরকে যে পুলিশ অফিসার আটকিয়েছিল তার নাম ছিল ইউসুফ। এই ইউসুফের আবার ইংলিশ বলার অভ্যাস আছে। তার প্রথম স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। এই দ্বিতীয় বউ তার সন্তানের জীবন তামাতামা করে দিয়েছে। এখন তার ইচ্ছা ইংলিশ শিখে তার সন্তানকে নিয়ে বিদেশে চলে যাবে। ইউসুফকে যখন সেলিম গল্প বানিয়ে বলে যে তার ওস্তাদ স্ত্রীর মৃত্যুর পর এই সন্তানকে নিয়ে পথে ঘাটে ঘুরে বেড়ান, তখন আবেগে আপ্লুত হয়ে আব্বাসকে গ্রেট ম্যান বলে জড়িয়ে ধরে তাদের ট্রাককে ছেড়ে দেয় ইউসুফ। এদিকে সেই খরগুনকে বেঁধে রেখেছে হোসেন চেয়ারম্যান। উদ্দেশ্য একটাই, সুন্দরী যদি ফোন করে তাহলে ঠিকানাটা জেনে নেবে। একসময় খরগুনকে দিয়ে মজার রান্না করাতে থাকে হোসেন চেয়ারম্যান। এরই মধ্যে সুন্দরীর ফোন আসে, আর কৌশলে গলা পরিবর্তন করে হোসেন জেনে নেয় সুন্দরী গৌরীপুরের মাতৃছায়া ইনস্টিটিউটে আছে। এদিকে বাচ্চা নিয়ে আব্বাস চলে আসে তার আর এক স্ত্রীর কাছে। কুম্ভ রাশির জাতিকা এই মেয়েটির নাম প্রথম মুর্মু। সে একজন সাঁওতাল গোত্রের সদস্য। কিন্তু পরপর দুইজন স্বামী অপঘাতে মারা যাওয়ায় তাকে অপয়া বলে বের করে দেয়া হয় গ্রাম থেকে। তখন আব্বাস তাকে বিয়ে করে এবং আব্বাসের মহাজনের জমিতে একটা ঘর আর দোকান করে দেয়। সেই প্রথমের কাছে আব্বাস সেই বাচ্চাটিকে নিয়ে আসে। প্রথম খুবই খুশি হয়। সে বাচ্চাটির নাম রাখে এডিসন আব্বাস। ছেলেটির ধর্ম আব্বাস জানে না, আর প্রথম বলে ছেলেটি বড় হয়ে নিজের ধর্ম বেছে নেবে। আসলে প্রথম নিজে ছিল মানব ধর্মে বিশ্বাসী। আব্বাসের মহাজনের নাম ছিল টাইগার গোল্লা। সে কয়েকদিন ধরেই আব্বাসের খোঁজ করছিল। প্রথমকে আব্বাস এই গোল্লার জায়গাতেই ঘর করে দিয়েছিল।
আব্বাস গোল্লার সঙ্গে দেখা করতে গেলে সে প্রথমকে সরিয়ে নিতে বলে, কারণ ওই জায়গাটাতে গোল্লা নাকি মার্কেট বানাবে। আসলে আব্বাস ভালোভাবেই বুঝতে পারে যে তার মহাজনের প্রথমের ওপর কুনজর পড়েছে। এর মধ্যে সেলিমের কাছ থেকে সে খরগুন চাচাকে উঠিয়ে নিয়ে যাওয়ার খবর পায়, আর জয়গুন ফোন করে তাকে আবার বাচ্চাটাকে নিয়ে আসতে বলে। কিন্তু বাচ্চাটাকে সে তো প্রথমের কাছে দিয়ে দিয়েছে। প্রথমের কাছ থেকে বিদায় নিয়ে আব্বাস বাজার করে চলে যায় তার আরেক স্ত্রীর কাছে, যার নাম ছিল সুরেখা। মীন রাশির জাতিকা সুরেখাকে সে বিয়ে করেছিল আসলে মানবিক কারণে। সুরেখা মঙ্গাপীড়িত এলাকার মেয়ে। বাবা মা মারা যাবার পর তার ভাইয়েরা তাকে বিক্রি করে দিয়েছিল এক চাল ব্যবসায়ীর কাছে। সেখানে বছরের পর বছর ধর্ষিত হতে হয় তাকে। একসময় তাকে নিয়ে আসা হয় এই টাইগার গোল্লার ডেরায়। নির্যাতন সইতে না পেরে মাল লোড করার ফাঁকে সে উঠে গিয়েছিল আব্বাসের ট্রাকে। তখন সুরেখার অবস্থা ছিল করুণ। দীর্ঘদিন না খাওয়ার কারণে তার কণ্ঠনালী শুকিয়ে যায়, ফলে তার কথা বোঝা যেত না। সকল স্ত্রীদের মধ্যে এই সুরেখার জন্যই আব্বাসের সবচেয়ে বেশি মায়া। তবে এবার সে গিয়ে দেখে সুরেখা ভীষণ অসুস্থ। ডাক্তার জানায় তার জরায়ুতে বাসা বেঁধেছে কঠিন রোগ। অপারেশন করতে ৫ লাখ টাকা লাগবে। আব্বাস টাকা জোগাড় করার জন্য আবার তার মহাজনের কাছে যায়। মহাজন তখন তাকে স্মাগলিং এর একটা অফার দেয়। এক বিদেশি লোকের কিছু মাদক ঢাকায় সাপ্লাই দিতে হবে। সাপ্লাই দিতে পারলেই ৫ লাখ টাকা পাবে আব্বাস। উপায় না দেখে আব্বাস এই অফারে রাজি হয়ে যায়। মাদক নিয়ে সে যেতে থাকে ঢাকার দিকে। সেখানে আছে তার আরেক স্ত্রী, যার নাম আম্বিয়া। বৃষ রাশির আম্বিয়া অবশ্য বাস্তব জীবনে অন্যায়ের প্রতি ভীষণ সোচ্চার। তার হোটেলে কোনো গুন্ডা মাগনা খেতে আসলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেন তিনি। তার স্বপ্ন এলাকায় ইলেকশন করবেন একদিন। তবে আম্বিয়ার একটা ছেলে আছে যে নেশাগ্রস্ত। সে প্রায়ই নেশার টাকার জন্য আম্বিয়ার সাথে দুর্ব্যবহার করত। আব্বাস নেশাখোর ছেলেটির পিছু নিয়ে দেখতে পায় নেশার ভয়ঙ্কর এক রাজ্য। এমনকি তার হেল্পার সেলিমকেও সে নেশা করে পড়ে থাকতে দেখে। তখন তার নিজের উপর ঘৃণা হতে থাকে যে সে টাইগার গোল্লার কথায় কেন মাদক পরিবহন করছে। রাগের মাথায় সে ট্রাক থেকে মাদকের প্যাকেট দুটো নিয়ে নদীতে ফেলে দেয়। কোটি টাকার জিনিস পানিতে ফেলে দেয়া দেখে সেলিমের মাথা খারাপ হয়ে যায়। সে স্বপ্ন দেখছিল এইভাবে সাপ্লাই দিয়ে টাকা কামিয়ে ফুলজাহানকে বিয়ে করার। আব্বাস জানতো এই ঘটনার পর টাইগার গোল্লা তার পিছে লাগবে। এজন্য প্রথমকে ফোন করে বাগেরহাটের একটা ঠিকানা দিয়ে সেখানে তাকে যেতে বলে এবং আব্বাসকে প্রথমের খালাতো ভাই হিসাবে পরিচয় দিতে বলে। এদিকে ঠিকানা পাবার পর হোসেন চেয়ারম্যান দলবল নিয়ে চলে আসে মাতৃছায়াতে। সেখান থেকে সুন্দরীকে উঠিয়ে নিতে চাইলে বাধা দেয় নূরজাহান। জোরাজুরির মাঝে তাদের প্রিন্সিপাল চলে আসে এবং সে হোসেন চেয়ারম্যানকে বলে সুন্দরীর স্বামী আব্বাস ছাড়া অন্য কাউকে সে এখানে আসতে দেবে না এবং সুন্দরীকে নিতেও পারবে না। তখন নূরজাহান প্রশ্ন করে কোন আব্বাস। হোসেন চেয়ারম্যানের লোকেরা আব্বাসের ছবি দেখালে নূরজাহানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সেখানকার সব মেয়েরা বলে ওঠে এ তো নূরজাহান আপার স্বামী আব্বাস। হোসেন চেয়ারম্যান তখন সুন্দরীকে খারাপ মেয়ে প্রমাণ করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরও নূরজাহান সুন্দরীকে সে যাত্রায় বাঁচিয়ে দেয়। নিজের সতীন এই পরিচয় পাবার পরেও মেয়েটাকে বিপদের মুখে পড়তে দেয় না সে। তবে প্রশিক্ষণ কেন্দ্রের অন্য মেয়েরা ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয় না। নূরজাহানের মতো একটা ভালো মেয়ের জীবন নষ্ট করার জন্য তারা সুন্দরীকে দোষারোপ করতে থাকে এবং সুন্দরীকে মাতৃছায়া থেকে বের করে দেওয়ার আলটিমেটাম দেয়। নূরজাহান জানতো হোস্টেলের বাইরে এক পা রাখলেই হোসেন চেয়ারম্যানের লোকেরা সুন্দরীকে উঠিয়ে নিয়ে যাবে। তাই সুন্দরীর জীবন বাঁচানোর জন্য সব ভুলে সে সুন্দরীকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং আশ্রয় দেয়। এদিকে মাদক ফেলে দেওয়ার পর আব্বাস আম্বিয়ার সঙ্গে কথা বলে। আব্বাসের স্ত্রীদের মধ্যে আম্বিয়াই ছিল সবচেয়ে ধনী, তাই আম্বিয়ার কাছেই সে অপারেশনের ৫ লাখ টাকা চায়। ৫ লাখ টাকা কেন লাগবে জানতে চাইলে আব্বাস সত্যি কথাটাই বলে দেয়। আম্বিয়া আব্বাসের আরও একটা স্ত্রী আছে শুনে ভয়ঙ্কর ক্ষেপে যায়। তখন আব্বাসকে সুন্দরী ফোন দেয়, আর আম্বিয়া ফোন লাউডস্পিকারে দিয়ে শুনতে পায় সুন্দরী এবং নূরজাহানের কথা। এতক্ষণ আম্বিয়া ভেবেছিল আব্বাসের একটাই বউ আছে। এখন সে বুঝতে পারে আব্বাসের কমপক্ষে আরও ৩টা বউ আছে সে ছাড়া। তবে আব্বাসের কাছ থেকে সে যখন জানতে পারে যে আম্বিয়া নিজেই আব্বাসের ৬ নাম্বার স্ত্রী, তখন সে অধিক শোকে পাথর হয়ে যায়। আব্বাসের আজ বিয়ের কথা শুনে আম্বিয়া অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে আব্বাসকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে আব্বাস প্রথমকে বাগেরহাটের যে ঠিকানা দিয়েছিল সেখানে থাকে তার আরেক স্ত্রী, যার নাম ছিল আজমেরি। মকর রাশির জাতিকা আজমেরি সুন্দরবনের মেয়ে। তার বাবা, ভাই, বোন সবাইকে বাঘে খেয়েছে। তারপরও জঙ্গলের ভেতরে মধু সহ অন্যান্য জিনিসপত্র জোগাড় করে আজমেরি জীবিকা নির্বাহ করত।
তার একটা বিশেষ পারদর্শিতা আছে, সেটা হলো সে খুব সুন্দর বাঘের ডাক নকল করতে পারে। জঙ্গলের গাছের গোড়ায় প্রস্রাব করার সময় তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল আব্বাসের। বাঘের ডাক দিয়ে সে আব্বাসকে ভয় দেখিয়ে অজ্ঞান করে দেয়, আর অজ্ঞান হয়ে যাবার পর আব্বাসের মুখ দেখে প্রেমে পড়ে যায় সে। প্রথম বাগেরহাটে গিয়ে বাচ্চাটিকে নিয়ে আজমেরির সঙ্গে দেখা করে বুঝতে পারে যে আজমেরি আব্বাসের আরেকজন স্ত্রী, কিন্তু সে আব্বাসের কথা মতো নিজেকে খালাতো বোন হিসেবে পরিচয় দেয়। তবে আজমেরির মা কিন্তু সন্দেহ করে যে আসলে প্রথম আব্বাসের স্ত্রী হবে, কারণ একজন সাঁওতাল মেয়ে কি করে আব্বাসের খালাতো বোন হয়। এদিকে মহাজন টাইগার গোল্লা জানতে পারে যে তার মাদকের সাপ্লাই ঢাকা পৌঁছায় নাই। শুরুতেই সে আব্বাসের স্ত্রী প্রথমের খোঁজ করে এবং জানতে পারে প্রথম পালিয়ে গেছে। প্রথমকে খুঁজতে খুঁজতে সে চলে আসে বাগেরহাটে, আর তখনই আজমেরির সামনে প্রকাশ হয় পুরো সত্যটা। প্রথমের মোবাইল থেকে মহাজন আব্বাসকে ফোন করে এবং জানায় তার স্ত্রী দুজন এখন মহাজনের কবজায়। বাগেরহাটে থাকা আজমেরির কথা সেলিম ছাড়া আর কেউ জানে না, কাজেই আব্বাস বুঝতে পারে মাদকগুলো পানিতে ফেলে দেওয়ার পর এবং ফুলজাহানকে তার সঙ্গে বিয়ে দেবে না জানার পর সেলিম নিজেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মহাজনকে তাদের স্ত্রীদের ঠিকানা দিয়ে দিয়েছে। সেলিমকে আব্বাস একদিন রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিল। আজ সেলিমের বিশ্বাসঘাতকতা দেখে সে সেলিমকে ট্রাক থেকে বের করে দিতে চায়, কিন্তু ট্রাক তো মহাজন টাইগার গোল্লার। তাই সেলিমের কথায় আব্বাস নিজেই ট্রাক থেকে নেমে যায়। আব্বাস ভগ্ন হৃদয়ে হাসপাতালে সুরেখার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে ডাক্তারের কাছ থেকে জানতে পারে আম্বিয়া নামের এক ভদ্র মহিলা সুরেখার অপারেশনে টাকা দিয়েছে। আসলে মানুষ পৃথিবীর সবচেয়ে অদ্ভুত একটা প্রাণী। নূরজাহান সতীন জেনেও সুন্দরীকে আশ্রয় দিল, আবার আম্বিয়ার মতো রাগী মহিলা এত কিছুর পরেও সুরেখায়ের অপারেশনের জন্য নিজের ছেলেকে বিদেশে পাঠানোর জমানোর টাকা দিয়ে গেল। সেলিম এদিকে একের পর এক বিশ্বাসঘাতকতা করেই যাচ্ছে। মহাজনকে ফোন করে সুরেখা কোন হাসপাতালে আছে সেটা জানিয়ে দেয় সে। আবার ফুলজাহানকে ফোন করে তার দুলাভাই যে মোট 8টা বিয়ে করেছে সেটাও জানিয়ে দেয়। জয়গুনকেও সে ফোন করে এবং আব্বাসের এতগুলো বিয়ে করার কথা বলে দেয়। তবে এদের মধ্যে 7 জনকে সে চেনে, 8 নাম্বার বউটাকে সেটা সেলিম জানে না। এদিকে মহাজন সুরেখার হাসপাতালে লোক পাঠায় নজর রাখার জন্য, আর প্রথমকে ধরে নিয়ে আসতে থাকে সে। আজমেরি ভেতরে ভেতরে রেগে থাকলেও চোখের সামনে এভাবে একজন অসহায় মহিলাকে মহাজনের হাতে ছেড়ে দেয় না। জঙ্গলের ভেতরে সে লুকিয়ে বাঘের ডাক দেয়। যদিও মহাজন নিজের নাম রেখেছিল টাইগার গোল্লা, কিন্তু বাঘের ডাক শুনে নিজের লোকজনকে নিয়ে প্রথমকে ছেড়েই পালিয়ে যায় সে। সব দিক থেকে আশ্রয় হারিয়ে আব্বাস চলে আসে তার প্রথম স্ত্রী শেফালির কাছে। 12 বছর আগে এই ঘর ছেড়ে গিয়েছিল আব্বাস। এই স্ত্রীর কথা তার হেল্পার সেলিম জানে না। মেষ রাশির জাতিকা শেফালি লালন ধারার একজন সাধক শিল্পী। আব্বাস চলে যাবার পর শেফালি এই মায়ার দুনিয়ায় নিজের শরীরকে ছেড়ে দিয়ে তার আত্মাকে নিয়ে পাড়ি জমায় ভাবের দুনিয়ায়। সে জানিয়ে দেয় এই মুহূর্তে তার পক্ষে আব্বাসের স্ত্রী হওয়া আর সম্ভব নয়। তবে এই সময় আব্বাস দেখতে পায় ভাবের দুনিয়ায় শেফালি ইতিমধ্যে একজন বোবা বাঁশিওয়ালাকে সঙ্গী হিসাবে বেছে নিয়েছে। সে বুঝতে পারে শেফালির জীবনে সে এখন অপাঙ্ক্তেয়। বাই দ্য ওয়ে, শেফালির সঙ্গীত চরিত্রে এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই ওয়েব সিরিজের ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরী। একটি বিশেষ অতিথি চরিত্রে তিনি এখানে অভিনয় করেছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ফোন আসে, ডাক্তার জানায় সুরেখা মারা গেছে। সুরেখাকে শেষ দেখা দেখতে হাসপাতালে আসে আব্বাস, আর সেখানে আগে থেকেই ওত পেতে থাকা মহাজনের লোকেরা আটকে ফেলে তাকে। 2 জন পুলিশ ধর্ষণের ভুয়া মামলায় গ্রেফতার করে আব্বাসকে পুলিশ ধরার পর সেলিম নাচতে নাচতে ফুলজাহানের কাছে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। তবে দুলাভাইকে ফুলজাহান খুবই শ্রদ্ধার চোখে দেখত, তাই মিথ্যে মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। এই কথা শুনে সেলিমের হাসি দেখে সেলিমকে থাপ্পড় মেরে বিদায় করে দেয় সে। যে নিজের ওস্তাদের সঙ্গে বেইমানি করতে পারে সে তার স্ত্রীর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করবে, এ ব্যাপারে ফুলজাহানের সন্দেহ নেই। ফুলজাহানের চর খেয়ে যেন সেলিম বাস্তবে ফিরে আসে। আসলেও তো এতিম সেলিমকে এতটা বছর ধরে যে আগলে রেখেছিল সেই আব্বাসকে নিজের সামান্য স্বার্থের জন্য এত বড় বিপদে ফেলে দিয়েছে সে। সেলিমের মোবাইলে একটা ভিডিও ছিল যেখানে দেখা যাচ্ছিল সুরেখাকে টাইগার গোল্লা মহাজনের লোকেরা টেনে নিয়ে যাচ্ছে। সেই ভিডিও নিয়ে যায় সেই পুলিশ অফিসার ইউসুফের কাছে, যে আব্বাসের কোলে বাচ্চা দেখে আবেগী হয়ে পড়েছিল। তাকে সে সব ঘটনা খুলে বলে, কিভাবে টাইগার গোল্লা আব্বাসকে মাদকের চোরাচালান করতে দিয়েছিল আর আব্বাস সেগুলো ফেলে দেয়ায় কিভাবে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে, সবকিছু জানায় সে। আব্বাসকে যারা ধরে নিয়ে এসেছিল তারা কিন্তু ছিল সাজানো নকল পুলিশ। তারা আব্বাসকে নিয়ে যায় মহাজনের আখড়ায়। সেখানে ইউসুফ চলে আসে, টাইগার সহ অন্যদেরকে গ্রেফতার করে।
আর মুক্ত হয়ে যায় আব্বাস। সেলিম করজোড়ে আব্বাসের কাছে ক্ষমা চায়। ওদিকে বাড়িতে নূরজাহান না থাকার সুযোগে হোসেন চেয়ারম্যানের লোকেরা ভেতরে ঢুকে পড়ে এবং সুন্দরীকে তুলে নিতে চায়। সুন্দরী উপায় না পেয়ে হোসেন চেয়ারম্যানের সঙ্গে বিয়ে করতে রাজি হয়। সেই সাথে লাস্যময়ী ভঙ্গিতে গোসল করার কাপড় পরেই হোসেন চেয়ারম্যানের সঙ্গে এমনভাবে হেলে দুলে কথা বলতে থাকে যে হোসেন চেয়ারম্যান খুশিতে উত্তেজিত হয়ে সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এভাবেই শেষ হয় পরাক্রমশালী হোসেন চেয়ারম্যানের চ্যাপ্টার। সেলিমের সঙ্গে ফুলজাহানের বিয়ে হয়ে যায়। যার জীবনে ৮টি স্ত্রী ছিল, সেই আব্বাস হয়ে পড়ে সম্পূর্ণ একা। তার প্রথম স্ত্রী শেফালি ১২ বছর অপেক্ষা শেষে একজন নতুন সঙ্গী বেছে নিয়েছে। জয়গুন আব্বাসকে তালাক দিয়ে দিয়েছে। তাদের স্বপ্ন ছিল একসাথে জয়গুনের বাবাকে নিয়ে একটা গানের স্কুল দেবে। সেই স্বপ্নটাও জয়গুন নিজের হৃদয় থেকে মুছে দিয়েছে। নূরজাহানও আব্বাসকে তালাক দিয়ে দেয়। নূরজাহানের গর্ভে আব্বাসের সন্তান ছিল। আব্বাস চাইলে সন্তান ভূমিষ্ঠ হবার পর সন্তানকে দেখতে আসতে পারে, কিন্তু নূরজাহানকে দেখার অধিকার সে হারিয়ে ফেলেছে। জনম দুঃখিনী সুরেখা তো জীবনের সঙ্গে যুদ্ধ করে মারাই গেল। সুন্দরীর অনুরোধে আব্বাস বর্ডার পার করে শিলিগুড়িতে তার মায়ের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করে। যদিও আব্বাসের অনেক কষ্ট হচ্ছিল সুন্দরীকে ছেড়ে যেতে, তারপরও সুন্দরী তার মায়ের কাছে যাওয়ার জন্য এতটাই এক্সাইটেড ছিল যে সে আব্বাসকে ছেড়ে যেতেও কুণ্ঠা বোধ করে না। আজমেরি প্রথমের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় নতুন এক গন্তব্যে। টাইগার গোল্লার হাত থেকে তাকে বাঁচানোর জন্য অবশ্য প্রথম আজমেরির প্রতি কৃতজ্ঞ থাকে। প্রথমও আর আব্বাসের কাছে ফিরে যাবে না। সে আব্বাসের দেয়া সেই সন্তানটাকে আগলে নতুনভাবে বেঁচে থাকার চেষ্টা করবে। আম্বিয়া তার জীবন থেকে আব্বাসকে সরিয়ে দিলেও আব্বাসের স্মৃতি কিন্তু তার মনে থেকে যায়। ট্রাক মার্কা নিয়ে সে নির্বাচন করে এবং নির্বাচিত হয়। তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণতা পায়। এভাবেই একে একে ৮ জন স্ত্রীকেই জীবন থেকে হারিয়ে ফেলে আব্বাস। সেলিমকেও সে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। এখন সে একাই ট্রাক চালায়। ট্রাক চালানোর সময় হঠাৎ একদিন কল্পনায় সেই নানা চলে আসে তার কাছে, যার কাছে সে বড় হয়েছিল। সে বলতে থাকে, এই পৃথিবীতে মানুষের সফর অতি বিচিত্র। আমরা তো পৃথিবীতে পরীক্ষা দিতে আসি অতি অল্প সময়ের জন্য, অনেকটা আম কাঁঠালের ছুটিতে বেড়াতে যাওয়ার মতো। তবে আব্বাস সেই ৮ বিয়ের ফাড়ায় মানে ৮-এর ফাড়ায় জীবনের সব মোহ হারিয়ে ফেলেছে। কিন্তু তার নানা কল্পনাতে তাকে জীবন উপভোগ করার মন্ত্রণা দিয়ে যায়। আব্বাসের জীবন থেকে ৮-এর ফাড়া কেটে গেছে। এখন আর সামনে বিপদের সম্ভাবনা নেই। আর আব্বাসের জীবন ঘর বেঁধে এক স্থানে থাকার জন্য তৈরি হয়নি। জন্মের পর থেকেই আব্বাস যেন বোহেমিয়ান। তার প্রতিটা দিন কাটে যাযাবরের মতো এখানে সেখানে ঘুরে। আর এই ট্রাকটা হলো তার বোহেমিয়ান জীবনের সারথি, বোহেমিয়ান ঘোড়া। কল্পনা থেকে বাস্তবে ফিরে হঠাৎই আব্বাস দেখতে পায় তার সামনে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। ট্রাক নিয়ে কাছে গেলে মেয়েটা জানায় সে তার সাথীদের হারিয়ে ফেলেছে, এখন হোটেলে ফিরে যেতে পারছে না। মেয়েটিকে সাহায্য করার জন্য আব্বাস তাকে ট্রাকে উঠায়। এখন ট্রাকের পাশের সিটও খালি, আবার আব্বাসের মনের সিটও ফাঁকা। আব্বাসের জীবনে ৮ মানে নট, কিন্তু ৯-তেও কোনো ভয় নেই। তাহলে হবে নাকি ৯ নম্বর বিয়ে? এখানেই শেষ হয় বোহেমিয়ান ঘোড়া ওয়েব সিরিজটি। কৌতুকের ছলে এখানে উঠিয়ে আনা হয়েছে একজন ছন্নছাড়া ট্রাক চালকের বোহেমিয়ান জীবনের বিভিন্ন দিক। এখন প্রিয় দর্শক, আপনাদের জন্য ঈদ উপলক্ষে থাকছে একটি কুইজ। এই সিরিজে আলী আব্বাসকে আমরা ৮টি বিয়ে করতে দেখলাম। যদিও আলী আব্বাসের মতে প্রতিটা বিয়ে সে করেছে হয় ভালোবাসায় পড়ে, না হয় সামাজিক বা মানবিক দায়বদ্ধতা থেকে। তার স্ত্রীদের বেশিরভাগই ছিল বিভিন্ন সমস্যায় আক্রান্ত। কেউ ছিল এতিম, কেউ মানসিক সমস্যাগ্রস্ত, কেউ সামাজিকভাবে ত্যায্য, কেউ বা অসহায়। তারপরও যেহেতু আব্বাস সিরিজে ছিল একজন মুসলিম এবং তার ধর্মমতে একসঙ্গে 4টির বেশি স্ত্রী রাখার বিধান নেই, তবুও বোহেমিয়ান জীবনযাপন করা, ট্রাক নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানো আলী আব্বাসের এই ৮ বিয়ে করাটা কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? যদি মনে হয়ে থাকে যে আব্বাস কাজটি ঠিকই করেছে, তাহলে আপনার পক্ষে যুক্তি প্রদর্শন করে কমেন্ট করুন। যদি মনে হয় আব্বাস ভুল ছিল, তাহলেও যুক্তি প্রদর্শন করে কমেন্ট করুন। আপনাদের কমেন্টগুলোর মধ্য থেকে সেরা 4 জন কমেন্টকারী পেয়ে যাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে 500 টাকার পুরস্কার। কমেন্ট করার শেষ সময় 30শে জুন 2025। আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজেও আপলোড করা শুরু করেছি, তাই আপনারা যারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা আমাদের আর্ট ফর রিভিউ বাংলা পেজটি ফলো করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের আগামী ভিডিও কিন্তু আসছে মোশাররফ করিমের আরেকটি মাস্টারপিস নিয়ে, যেটি গত ঈদে মুক্তি পেয়েছিল। সেই চক্কর সিনেমার রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আসছে খুবই শীঘ্রই। আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। সবার ঈদ ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক এই কামনায় বিদায়।